9 মাস খাওয়াইছে অ্যালোপ্যাথি ওষুধ, লাস্টে বলেছে অ্যালোপ্যাথি ডাক্তার যে তার ওয়াশ করতে হবে। বংশগত ক্ষেত্রে যখনই দেখবেন যে তার সমস্যা আছে, বাচ্চা কাচ্চা হয়তো তার মায়ের হচ্ছিল না, মাসির হচ্ছিল না, পিসির হচ্ছিল না, দীর্ঘদিন সমস্যায় ভুগছিল তারা, সেক্ষেত্রে কিন্তু প্রথমে। নমস্কার, আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস, হোমিও ক্লিনিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ডিসমেনোরিয়া বা বাধক বেদনা। আজকাল সমাজে ইয়ং মেয়েদের বা বিবাহিত মহিলাদের বাধক ব্যথা বা ডিসমেনোরিয়া একটা প্রধান রোগ হিসেবে দাঁড়িয়েছে। 100 জনের ভিতর শতকরা 90 জন মেয়েদের বাধক ব্যথা, অর্থাৎ যখনই তার ঋতুস্রাব হয়, কারো কারো ঋতুস্রাবের সময় শুরু হয় ব্যথা, কারো কারো আগে শুরু হয় ব্যথা, কারো কারো ঋতুস্রাব চালু হওয়ার সময় ব্যথা শুরু হয়, কারো কারো 2 দিন আগে থেকে ব্যথা শুরু হয়। অর্থাৎ যখনই দেখবেন যে ঋতুস্রাবের আগে শুরু হচ্ছে বা ঋতুস্রাবের সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে বা ঋতুস্রাব চালু হওয়ার পরে শুরু হচ্ছে, একে বলে বাধক বেদনা। এতে অত্যন্ত কষ্ট পায় মেয়েরা বা মহিলারা, এবং এত কষ্ট পায় যে সে সহ্য করতে পারে না, অস্থির হয়ে পড়ে, কান্নাকাটি করতে পারে বা কান্নাকাটি করে। এই যে ঋতুস্রাবের সময় যে ব্যথাটা, একে বাধক ব্যথা বা ডিসমেনোরিয়া বলে। এতে মাসিক স্রাবের গণ্ডগোল হয়, বিবাহিত মহিলাদের সাধারণত বাচ্চা কাচ্চা আসে না, বাচ্চা কাচ্চা হয় না এবং অত্যন্ত কষ্ট পায়। এবং এই বাধক বেদনার জন্য যে সমস্ত মেডিসিন আমি আমার অভিজ্ঞতায় প্রয়োগ করি সাকসেসফুল হয়েছি, সেগুলি আপনাদের সামনে আমি আজ শেয়ার করব। প্রথম মেডিসিনটি হলো বেলেডোনা। বেলেডোনা বাধক ব্যথার একটা প্রধান ওষুধ। সিমটমটি হলো যে সমস্ত মেয়েরা নাদোষ নুদোষ, মোটাসোটা এবং অত্যন্ত ঠান্ডা প্রিয় বা গরম কাতর, চোখ মুখ লাল, যখনই তার পিরিয়ড শুরু হয় চোখ মুখ লাল হয়ে যায়, ব্যথা প্রচণ্ড হারে হয়, ব্যথা আসে আর যায়, অর্থাৎ এই এলো এই গেল, এবং এত প্রচণ্ড ব্যথা তার শরীর গরম হয়ে গিয়ে ঘাম বেরোতে থাকে এবং চোখ মুখ লাল হয়ে যায়। যখন এই সিমটমটি দেখব তখন সেক্ষেত্রে আমরা কিন্তু বেলেডোনা প্রয়োগ করব 30 পাওয়ার। আমরা যদি বেলেডোনা প্রয়োগ করি 30 পাওয়ার, প্রতিদিন 2 ফোঁটা করে দিতে পারি। 30 পাওয়ার সকালে 2 ফোঁটা, বিকালে 2 ফোঁটা কন্টিনিউ দিতে পারি, কিন্তু 1-1.5 মাস কন্টিনিউ দিতে পারি যতক্ষণ না মেন্স চালু হচ্ছে। কিন্তু মনে রাখবেন যে এই সমস্ত চিকিৎসা করার সময়, অর্থাৎ মেন্স ঘটিত চিকিৎসা করার সময় বা মেয়েদের ফিমেল ডিজিজের সময় যখনই তার মাসিকটা চালু হবে তখন কিন্তু মেডিসিন বন্ধ করতে হবে। তখন তাকে মেডিসিন দেওয়া যাবে না। অর্থাৎ যে কোনো রোগে, জরায়ু টিউমার হোক, ওভারি সিস্ট হোক, বাধক বেদনা হোক, যে কোনো রোগ আসুক না কেন, মেয়েদের সাধারণত ঋতুস্রাবের সময় কোনো মেডিসিন দিতে নাই। দিলে তো অসুবিধায় পরবর্তী দেখা যাচ্ছে ঋতুস্রাবে তার সমস্যা আসতে পারে। অর্থাৎ ওই কটা দিন তার ওষুধ বন্ধ রাখা ঠিক, এটা মনে রাখবেন। অর্থাৎ বেলেডোনা একটা বাধক বেদনা একটা প্রধান ওষুধ, এবং যদি আমরা সেই সিমটম ধরে যাই বা বেলেডোনা সিমটম পাই, সেক্ষেত্রে আমরা বেলেডোনা প্রয়োগ করলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবো। বেলেডোনার সঙ্গে আমরা কিন্তু মাদার টিংচার, অশোকা মাদার প্রয়োগ করতে পারি, ফ্রাক্সিনাস আমেরিকা মাদার প্রয়োগ করতে পারি, বা অরামিউ নেট প্রয়োগ করতে পারি, যে কোনো একটা অরামিউ নেট 3x। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, অশোকা মাদার এক্ষেত্রে বাধক বেদনার ক্ষেত্রে একটা প্রধান ওষুধ। অনেক সময় দেখা যাচ্ছে যে সমস্ত মেয়েরা ব্যথা হয়তো মাসিক শুরু হওয়ার আগে থেকে চোখ মুখ লাল হয়ে যেতে থাকে, ঘাম হতে থাকে, চোখ মুখ দিয়ে গরম গরম ভাব বেরোতে থাকে। সেক্ষেত্রে যদি বেলেডোনার সিমটম আসে, ব্যথা আসে আর যায়, ঘন ঘন আসে ঘন ঘন যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা বেলেডোনা প্রয়োগ করব। সঙ্গে কিন্তু মাদার টিংচার, অশোকা মাদার আমরা প্রয়োগ করতে পারি। এবং যদি দেখা যাচ্ছে তার বাধক বেদনার সঙ্গে সঙ্গে তার অন্য সিমটম আসে, অম্বল গ্যাস অজীর্ণ থাকে, কারণ আজকাল অম্বল গ্যাস অজীর্ণ ছাড়া কোনো রুগী নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা অম্বল গ্যাস অজীর্ণের জন্যই অন্য মেডিসিন প্রয়োগ করতে পারি। কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে মাদার টিংচার, অশোকা মাদার আমরা প্রয়োগ করলে কিন্তু তার রোগটা অতি সত্বর নিরাময় হবে। পরের মেডিসিনটি হলো পালসেটিলা। বাধক বেদনা একটা প্রধান ওষুধ। সাধারণত পালসেটিলা রোগিনী একটু মোটা তাজা শরীরের, অলস প্রকৃতির, নাদুস নুদুস চেহারা। সেই ক্ষেত্রে যখনই তার ঋতুস্রাবের আগে বেদনা শুরু হয় এবং এত ব্যথা হয় যে রোগী অস্থির হয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা পালসেটিলা প্রয়োগ করে কিন্তু আমরা তার রোগ নিরাময় করতে পারি। অর্থাৎ যখনই কোনো মেডিসিন দেখবো যে তার পালসেটিলা রোগী, সেক্ষেত্রে পালসেটিলা 30 পাওয়ার পর 4 দিন দিতে পারি বা 5 দিন দিতে পারি। 30 পাওয়ার দিনে 2 বার, সকাল একবার বিকেল একবার, এইভাবে 4 দিন বা 5 দিন দেওয়ার পর
বন্ধ রাখতে হবে, অর্থাৎ প্রতি সপ্তাহে 4-5 দিন দিতে পারি ওষুধটা। সঙ্গে কিন্তু মাদার টিংচার অবশ্যই প্রয়োগ করব। এবং যদি অম্বল ঘটিত কোনো কেস পাই সেক্ষেত্রে কিন্তু আমরা অম্বলের ওষুধ, নেট্রামফস আসতে পারে, আমলকি আসতে পারে, রবিনা মাদার আসতে পারে, যেটা আসুক না কেন সেটা আমরা প্রয়োগ করব। কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা মেডিসিন যখন আমরা প্রয়োগ করব তার ধাতুগত, চরিত্রগত এবং মানসিক লক্ষণের উপর নির্ভর করে কিন্তু আমরা মেডিসিন প্রয়োগ করব। অর্থাৎ বাধক বেদনার বা ডিসপেনিয়ার একটা প্রধান ওষুধ আছে পালসেটিলা। 34 শুরু করতে হবে। যদি একটু বয়সটা বেশি হয়, দেখা আছে 35 বা 40 বয়স যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা 200 পাওয়ার প্রয়োগ করতে পারি। আমি করেছি 200 পাওয়ার। বিশেষ করে 30 পাওয়ারে বেশি কাজ করে, বিশেষ করে ইয়ং মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। তো এই সমস্যাটা ইয়ং মেয়েদের এই সমস্যাটা বেশি হয়, সেক্ষেত্রে 30 পাওয়ার প্রয়োগ করে যথেষ্ট। পরের মেডিসিনটি হলো ক্যামোমিলা। যে সমস্ত মেয়েরা অত্যন্ত রাগান্বিত, ভীষণ রেগে যায় যখন মেন্স চালু হয়, এত ব্যথা হয় যে সে অস্থির হয়ে পড়ে, গালাগালি দিতে থাকে, ডাক্তারকে গালাগালি দেয়, বাড়ির লোকজন গালাগালি দেয়। যেমন ক্যামোমিলা অত্যন্ত রাগী, কোনো কিছুতে সে শান্ত হয় না, অস্থির ভাব, মেজাজ খিটখিটি হয়ে যায়। তখন এই সিমটমগুলো দেখবো বা এই ধরনের রোগী দেখবো, রোগিনী বা মেয়েরা দেখবো, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যামোমিলা প্রয়োগ করতে পারি। কিন্তু ক্যামোমিলার সঙ্গে কিন্তু আমরা মাদার টিংচার দিতে পারি, অশোকা মাদারটা দিতে পারি। অর্থাৎ প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে আমি এর আগেও বলেছি, প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে যদি আমরা মাদার টিংচার প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু তার রোগটা নিরাময় হবে। মনে রাখবেন যে ক্যামোমিলা রোগী কিন্তু একটা শিশুদের যে সিমটম থাকে, যা যখন মেয়েরা মেন্সের সমস্যায় বা ব্যথায় ডিসপেনিয়ায় ভুগতে থাকে তখন কিন্তু একই সিমটম আসে। যেমন ক্যামোমিলা শিশুরা কোলে নিয়ে বেড়ালে একটু আরাম লাগে, সবসময় ঘ্যান করতে থাকে, চিৎকার করতে থাকে, কান্নাকাটি করে। ঠিক জাস্ট একই সিমটম কিন্তু যে সমস্ত ডিসপেনিয়ার মেয়েদের এই সমস্ত সময় আসে, মেন্সের সময় আসে, তখন কিন্তু তাদের এই সিমটমটা ফিরে আসে, তখন কিন্তু তারা এই সমস্যা ভুগতে থাকে। সেক্ষেত্রে আমরা ক্যামোমিলা প্রয়োগ করতে পারি। পরের মেডিসিনটি হলো সিমিসিফিউগা। সিমিসিফিউগা কিন্তু একটা প্রধান ওষুধ। যখন তার বাধক বেদনা আরম্ভ হয়, সাধারণত মেন্সের 1-2 দিন আগেও হতে পারে, সাধারণত 1-2 দিন আগেই বেশি হয়। দেখা যায় হয়তো সকালে মেন্স হবে, একদিন আগে থেকে তার ব্যথা শুরু হলো এবং প্রচণ্ড ব্যথা, এত ব্যথা যে তার পা পর্যন্ত নিচের দিকে নেমে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমরা সিমিসিফিউগা বা এক্সটিআরএসিমোসা প্রয়োগ করে তার রোগ নিরাময় করতে পারি। অর্থাৎ সিমিসিফিউগার মেডিসিনটিও কিন্তু একটা প্রধান ওষুধ বাধক বেদনার। সেক্ষেত্রে আমরা সিমিসিফিউগা প্রয়োগ করতে কিন্তু পারি। অর্থাৎ যখনই দেখব যে সিমিসিফিউগার রোগীর বেদনা একদিন আগে থেকে শুরু হচ্ছে, সেক্ষেত্রে আমরা সিমিসিফিউগা প্রয়োগ করে কিন্তু আমরা রোগ নিরাময় করতে পারি। সঙ্গে কিন্তু মাদার টিংচার অবশ্যই প্রয়োগ করবেন। পরের মেডিসিনটি হলো ল্যাকেসিস। সাধারণত দেখা যাচ্ছে ল্যাকেসিসটি তার হয়তো মাসিকের 1-2 দিন আগে থেকে ব্যথা শুরু হয়। ব্যথাটা কিন্তু দেখবেন যে বাঁ দিক থেকে শুরু হয়ে ডান দিকে চলে আসে। যখনই আপনারা দেখবেন যে ব্যথাটা বাঁ দিক থেকে শুরু হয়ে ডান দিকে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু প্রধান ওষুধ হচ্ছে ল্যাকেসিস। দ্বিতীয় কোনো চিন্তা করার দরকার নেই। সাধারণত ল্যাকেসিসের ব্যথা বাঁ দিকেই বেশি হয়, আস্তে আস্তে ডান দিকে চলে আসে এবং রক্তস্রাব প্রচণ্ড হারে হতে থাকে। এত দুর্বল হয়ে যায় রোগী, সে নিজে চলাফেরা করতে পারে না, অস্থির হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ল্যাকেসিস প্রয়োগ করতে পারি। কিন্তু মনে রাখবেন ল্যাকেসিসের রোগী কিন্তু মোটা তাজা নয়, হালকা চিপচিপে ধরনের, হালকা চেহারা, কোনো রকম স্পর্শ সহ্য হয় না। অর্থাৎ যখনই তার পিরিয়ডটা শুরু হয় তখন কোনো রকম চাপ, অর্থাৎ কোমরে এটিয়ে পরা বা চাপ দিয়ে বা জোরে কাপড় পরা তার সহ্য করতে পারে না এবং তার সমস্ত রোগ লক্ষণ কিন্তু ঘুমরে বৃদ্ধি পায়। সে কখন জেগে যাবে এই চিন্তা মানে সে সবসময় বসে থাকে। যখনই সে ঘুমাবে তখন তার রোগ লক্ষণগুলো বৃদ্ধি পাবে। এটা মনে রাখবেন। প্রচণ্ড হারে ব্যথা হচ্ছে, দেখা যাচ্ছে শুয়ে আছে, প্রচণ্ড হারে ব্যথা হচ্ছে, তখন সে কিন্তু শুতে পারে না আর। এটা কিন্তু ল্যাকেসিসের একটা প্রধান ওষুধ। অর্থাৎ যখনই আমরা ল্যাকেসিস দেব মেডিসিনটি, তখন দেখবো যে তার কী কী সিমটমের উপর আমরা মেডিসিনটি প্রয়োগ করতেছি। যদি এই সিমটমগুলো আমরা পাই সেক্ষেত্রে আমরা ল্যাকেসিস প্রয়োগ করতে পারি। পরের মেডিসিনটি হলো ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া কার্ভ ডিসপেনিয়া রোগীর একটা প্রধান ওষুধ। কিন্তু মনে রাখবেন ক্যালকেরিয়া কার্ভের সিমটম বা রোগিনী কেমন: থলথলে চেহারা, নাদুস নুদুস চেহারা, অত্যাধিক ডিপ পছন্দ করে, ব্যথা মেন্সের আগে থেকে শুরু হয়, কারো কারো মেন্সের পরে থেকে শুরু হয়, কারো কারো মেন্সের সময় থেকে শুরু হয়। ব্যথাটা সঠিক আসে না, কিন্তু রোগিনী যদি ক্যালকেরিয়া কার্ভের হয়
সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই ক্যালকেরিয়া কার্ড প্রয়োগ করে তার রোগটা নিরাময় করতে পারবো। তবে একটা জিনিস মনে রাখবেন, আমি কিন্তু কতগুলো রোগিনীর ক্ষেত্রে আমি একটা জিনিস প্রয়োগ করেছি, যেগুলি আপনাদের সামনে আমি শেয়ার করছি। আমি তাকে মেন্সের পরে, অর্থাৎ যখনই তার ক্লিয়ার হয়ে যাবে পিরিয়ডটা, তখন তাকে ম্যাকফস 10M 4টে ডোজ দিয়েছি। 4টে ডোজ দেওয়ার পর 2 দিন পর থেকে তাকে কিন্তু আমি যে মেডিসিনটি আসে সেই মেডিসিন প্রয়োগ করেছি। যেরকম কলোসিন আসতে পারে, পালসিটেল আসতে পারে, সিমিসিফিক আসতে পারে, সেগুলি প্রয়োগ করে আমি কিন্তু এগুলো সারিয়েছি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যখনই কোনো ধাতুগত বংশগত চিকিৎসায় আমরা আসবো, তার সমস্যা থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা রিয়ার যে মেডিসিনগুলি আছে, যেরকম সুরিনাম, সিফিলিনাম, টিউবারকুলিনাম, মেডোনিনাম, যখনই সাইকোসিস, সোরাসিফিলিস সাইকোসিস সিমটমে আসবো, যদি এই মেডিসিনগুলি আমাদের সিমটমে আসে বা এই রোগিনী যদি সেই মেডিসিনের হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ধাতুগত চিকিৎসার জন্য তাকে কিন্তু 2টো ডোজ দিতে পারি বা দিয়েছি। অনেক সময় দেখা যাচ্ছে তার বাধক বেদনার জন্য কিন্তু তার বাচ্চা কাচ্চা নাও আসতে পারে, বাচ্চা কাচ্চা হয় না, সেক্ষেত্রে সেই দোষটা কাটানোর জন্য বেশিরভাগে আসে কিন্তু সিফিলিনাম। মনে রাখবেন, কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমি কিন্তু অনেক রোগীরই 11 বছর বিয়ে হয়েছে, বাচ্চা আসেনি, শুধু পেটে ব্যথা হয়ে যাচ্ছে, অ্যালোপ্যাথি খাতে খাতে হাফেজ হয়ে গেছে, 2বার ওয়াশ করেছে কিন্তু বাচ্চা আসেনি। সেই রোগী কিন্তু আমি তাদের বাচ্চা আমার কাছে এসছে, কিন্তু তাকে আমি কী দিয়েছি শুনুন, ভালো করে জানে রাখুন। যখনই এই ধরনের রোগিনী আসবে, বিশেষ করে বিবাহিত, সেক্ষেত্রে সাধারণত লক্ষণ জিজ্ঞাসা করার পরে দেখবেন যে তার ধাতুগত কোনো সমস্যা আছে কিনা, বংশগত সমস্যা আছে কিনা। যদি আসে বা পেয়ে যান, প্রথমে সিফিলিনাম CM 2টো ডোজ দিয়ে দেবেন, তাহলে তার বংশগত দোষটা কিন্তু নষ্ট হয়ে যাবে। পরে আপনার যে মেডিসিনটি আসে সেইগুলি প্রয়োগ করবেন, যেরকম পালসিটেল আসতে পারে, নেট্রামিউর আসতে পারে, যেটা আসুক না কারণ সেটি প্রয়োগ করবেন, দেখবেন তার রোগটা অতি সত্ত্বর নিরাময় হবে এবং তার বাচ্চা কাচ্চা অবশ্যই হবে, রোগটাও সেরে যাবে, বাধকতাটাও সেরে যাবে। অর্থাৎ সিফিলিনাম একটা কিন্তু মারাত্মক ওষুধ। বংশগত ক্ষেত্রে যখনই দেখবেন যে তার সমস্যা আছে, বাচ্চা কাচ্চা হয়তো তার মায়ের হচ্ছিল না, মাসির হচ্ছিল না, পিসির হচ্ছিল না, দীর্ঘদিন সমস্যায় ভুগছিল তারা, সেক্ষেত্রে কিন্তু প্রথমেই কিন্তু সিফিলিনাম দেবেন। CM শক্তি 2টো পাওয়ার 2টো ডোজ দিয়ে তারপরে লোয়ার পোটেন্সিতে আসবেন 2-3 দিন পর থেকে, অবশ্যই কাজ পাবেন। যেরকম একটা রোগীর কথা বলি, 11 বছর বিয়ে হয়েছে, তার কিন্তু বাচ্চা আসেনি। 11 বছর বিয়ে হয়েছে, তার বাচ্চা আসেনি। লাস্টে আমার কাছে দেখানোর পরে জানলাম যে তার দিদিমার বাচ্চা হচ্ছিল না, হয়ে মরে যাচ্ছিল। এখন হোমিওপ্যাথি খাবে, অ্যালোপ্যাথিতে তারা সর্বশান্ত হয়ে গেছে, 2বার ওয়াশ করেছে কিন্তু কোনো কাজ হয়নি। লাস্টে আমাকে এসে বললো যে আমার এরকম বাচ্চা কাজ হচ্ছে না। তাদের আধা ঘন্টা 1 ঘন্টা লেগে তাদের হিস্ট্রিটা নিলাম, নেওয়ার পর জানলাম যে তার বংশগত কিছু সমস্যা আছে, অর্থাৎ মামাদের গোষ্ঠীতে কিছু সমস্যা আছে। আপনি মনে রাখবেন, আমাদের হোমিওপ্যাথিতে 7 পুরুষ থেকে জার্ম বহন করে আসে, এটা সবসময় মনে রাখবেন। হোমিওপ্যাথির চিকিৎসা করতে গেলে 7 পুরুষ আগে থেকে তাদের বংশগত রোগ নির্ণয় আমাদের করতে হবে, কি কি রোগ ছিল বংশে মামাদের গোষ্ঠীতে, সেগুলো সম্পূর্ণ নিতে হবে, যতদূর জানা যায় বা জানতে পারে রোগিনী বা রোগী, ততদূর নিতে হবে। নেওয়ার পরে তাকে যদি দেখা যাচ্ছে যে সিফিলিনাম ঘটিত কোনো কেস, সেক্ষেত্রে সিফিলিনাম CM নট 231M CM দিতে হবে, 2টো ডোজ দেওয়ার পর লোয়ার পোটেন্সি দিয়ে তাকে চিকিৎসা করতে হবে। অবশ্যই 100% সাকসেসফুল আসবেই, কোনো ভুল নেই। পরের মেডিসিনটি হলো ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফস কিন্তু একটা মারাত্মক ওষুধ। যে সমস্ত রোগীরা স্বাস্থ্যহীন, অর্থাৎ লিকলিকে চেহারা, রোগাটে চেহারা, সবসময় তারা দুর্বল শরীর, সে সমস্ত রোগীদের বা মহিলাদের বা মেয়েদের কিন্তু ক্যালকেরিয়া ফস মেডিসিনটি প্রয়োগ করব। মনে রাখবেন, ক্যালকেরিয়া ফস মেডিসিনটি যখনই আমরা প্রয়োগ করব, তার ধাতুগত চরিত্রগত লক্ষণটা অবশ্যই নির্ণয় করব। সঙ্গে দেখতে হবে তার অতীতের চেহারা কীরকম ছিল, বর্তমান চেহারা কীরকম আছে, তার ধাতুগত লক্ষণটি কী কী আছে, সে কী ধরনের রোগিনী, এগুলো কিন্তু দেখে ওষুধ প্রয়োগ করতে হবে। এবং মনে রাখবেন যে প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে যদি আমরা অশোকা মাদার প্রয়োগ করতে পারি ভালো কোম্পানির, অবশ্যই কাজ যেখানে 6 মাস হবে সেখানে কিন্তু 3 মাসে সাকসেসফুল হবে রোগিনী। মনে রাখবেন, প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে অশোকা মাদার অবশ্যই প্রয়োগ করবেন, 10 ফোঁটা করে 3বার, দ্বিতীয় কোনো মেডিসিন লাগবে না। এখানে আপনি অরামিউর ন্যাট দিতেও পারেন ক্ষেত্রে বিশেষ, বা
ফ্র্যাক্সিনাস আমেরিকানা দিতে পারেন ক্ষেত্রে বিশেষ। কিন্তু আপনি জানবেন যে অশ্বগন্ধার অবশ্যই দেবেন। যদি দেখা যাচ্ছে তার ছেলেপেলে ঘটিত কোনো সমস্যা আছে বাচ্চা কাচ্চার দিক দিয়ে, সেক্ষেত্রে আপনি ফ্র্যাক্সিনাস আমেরিকানা অবশ্যই দেবেন। যদি জরায়ু ঘটিত কোনো সমস্যা থাকে তার ফ্র্যাক্সিনাস আমেরিকানা অবশ্যই দেবেন। তবে ফ্র্যাক্সিনাস আমেরিকানা বা অরামিউন ন্যাট এটা কিন্তু জরায়ুর উপর একটা প্রধান ওষুধ, এটা মনে রাখবেন। কাজে এটা দিলে কোনো দোষ নাই। আপনি পোটেন্সি দেবেন সপ্তাহে 4 দিন, 30 পাওয়ার সপ্তাহে 4 দিন দিয়ে বন্ধ করে দিয়ে আপনি ফ্র্যাক্সিনাস আমেরিকানা মাদার টিচার দিয়ে যান, বা 2 দিন ফ্র্যাক্সিনাস আমেরিকানা দেবেন, 2 দিন নশকা দেবেন, পর্যায়ক্রমে দিয়ে যাবেন, একসঙ্গে নয়, পর্যায়ক্রমে দিয়ে যাবেন। অবশ্যই 100% ফল আসবে। হোমিওপ্যাথিতে কিন্তু একসঙ্গে 3 সাইড ওষুধ দেবেন না, কাজ হবে না। আপনি পর্যায়ক্রমে দিয়ে যাবেন। হয়তো আজকে হয়তো অশোকা মাদার দিলেন 3 দিন, আর 3 দিন পরে আপনি ফ্র্যাক্সিনাস আমেরিকানা মাদার দিলেন, অবশ্যই কাজ হবে। কিন্তু একসঙ্গে দুটো নয়, তাহলে কিন্তু কাজ পাবেন না। অর্থাৎ হোমিওপ্যাথি যেহেতু আমাদের হ্যানিম্যান স্যার বলে গেছেন ওয়ান মেডিসিন, অর্থাৎ পোটেন্সি পাওয়ার যখন দেবো একটা মেডিসিন থাকবে, সঙ্গে মাদার টিনচার কিন্তু দেওয়া যেতে পারে, সঙ্গে বায়োকেমিক আমরা দিতে পারি। যখনই বায়োকেমিকের যে সিমটমগুলো আসবে সেটা আমরা দিতে পারি, অবশ্যই ফল পাবো। কিন্তু মনে রাখবেন, যখনই ধাতুগত চিকিৎসা, বংশগত চিকিৎসা আসবো এবং তার বাচ্চা কাচ্চা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা 100% সিপিলিনাম সিএম দেবো। এটা কিন্তু বারবার কথাটা বলছি, আমি অভিজ্ঞতা আমি পেয়েছি এবং সেগুলি সাকসেসফুল হয়েছি। এই তো 2 মাস আগে একটা মেয়েদের দেখলাম, মেয়ের বিয়ে হয়েছে 2 বছর, মেয়ের বিয়ে হয়েছে 2 বছর, তার মাদক ব্যথা, প্রচণ্ড হারে মাদক ব্যথা, এত মাদক ব্যথা, মেয়েটা সবে বিয়ে হয়েছে, 9 মাস খাওয়াইছে অ্যালোপ্যাথি ওষুধ। লাস্টে বলেছে অ্যালোপ্যাথি ডাক্তার যে তার অফ ওয়াশ করতে হবে। প্রথমে আমার কাছে 2 বার খাওয়াইছিল, 2 বার খাওয়াই সিস্ট ছিল ওভারিতে, অনেকটা রিলিফ হয়ে গেছে। পরে আর দেখায়নি। পরে আবার আসলো, আসার পর বললাম যে তোমরা তো ওষুধ খাওয়ালে না। পরে তাকে আমি প্রথম চান্সে আসার সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিলাম সিপিলিনাম সিএম 2 ডোজ। যেহেতু প্রচণ্ড মাদক ব্যথা ছিল, বংশগত কিছু সমস্যা পেলাম, দেওয়ার পর 1 সপ্তাহ পর থেকে তাকে আমি দিলাম পালসেটিলা 30 পাওয়ার, সঙ্গে অশোকা মাদার। 3 বার দেওয়ার পর তার বাচ্চা এসে গেছে, এখন সে গর্ভবতী মেয়ে। অর্থাৎ মনে রাখবেন, প্রত্যেকটা মেডিসিন যখনই তার সন্তান ঘটিত কোনো সমস্যা থাকবে, সেক্ষেত্রে কিন্তু সিপিলিনাম সিএম দেওয়ার পর লোয়ার পোটেন্সি আসতে হবে, অবশ্যই সাকসেসফুল হবেন, আমার অভিজ্ঞতা। পরের মেডিসিনটি হলো কলোসিন্থ। কলোসিন্থ কিন্তু একটা মারাত্মক ওষুধ। যখন দেখবেন মেয়েদের পিরিয়ড চালু হওয়ার আগে থেকে ব্যথা শুরু হয়, বাঁদিকে ব্যথা, এবং এত ব্যথা শুরু হয় যে মেয়েটি বালিশ চাপা দিয়ে শুয়ে থাকে, বাঁদিকে পেটের বাঁ পাশে বালিশ দিয়ে সে শুয়ে থাকে, চুপচাপ করে শুয়ে থাকে, অস্থিরতা করতে পারে না, চুপচাপ করে বালিশের বাঁ পাশে দিয়ে শুয়ে থাকে। যখনই নড়াচড়া করে তখন কিন্তু ব্যথাটা প্রচণ্ড হারে বেশি পায়। আর যখনই ব্যথা বেশি হয়, হয়তো চুপচাপ শুয়ে থাকবে, ডাকলেও সাড়া দেয় না। যখনই দেখবেন তার চাপনে ব্যথা উপশম, সেক্ষেত্রে কলোসিন দেবেন, এবং বাঁ দিকে ব্যথাটা হবে। ব্যথাটা অনেক সময় পায়ের দিকে নেমে যায়। আপনি জানবেন যে সাধারণত ডিসমেনোরিয়া রোগিনীর ব্যথাটা পায়ের দিকে নেমে যায় বিশেষ করে, অর্থাৎ কোমরের নাভির নিচে থেকে পায়ের দিকে নেমে যায় বেশিরভাগ ক্ষেত্রে। কারো কারো দেখা যাচ্ছে মেন্স চালু হওয়ার পর থেকে শুরু হচ্ছে, কারো কারো মেন্সের আগে থেকে শুরু হচ্ছে, কিন্তু ব্যথাটা যখনই দেখবেন পায়ের দিকে নেমে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কলোসিন অবশ্যই দেব। কিন্তু এক্ষেত্রে 30 পাওয়ার 3টে ডোজ আপনি দিতে পারেন, সকালে, দুপুরে, রাত্রি 30 পাওয়ার দেওয়ার পর অশোকা মাদার সঙ্গে তো অবশ্যই চলবে। যদি দেখা যাচ্ছে তার অম্বল গ্যাস রাজীর্ণ থাকে, সেক্ষেত্রে আমরা নাক্স মাদার আসতে পারি, আমলকি মাদার আসতে পারি, রবিনে মাদার আসতে পারি। আমরা দিয়ে কিন্তু অবশ্যই তার কেস সাকসেসফুল হবেই, এটা সবসময় মনে রাখবেন। অর্থাৎ কলোসিন একটা বাঁদিকের মেডিসিন, এবং অবশ্যই এতে কাজ আমরা অবশ্যই পাবো, কোনো ভুল নাই। পরের মেডিসিনটি হলো জিঙ্কাম মেট। জিঙ্কাম মেট বাধক বেদনার একটা প্রধান ওষুধ। সাধারণত দেখবেন যে সমস্ত মেয়েদের ঋতুস্রাব হওয়ার সঙ্গে সঙ্গে তার ব্যথাটা কমে যায়, অর্থাৎ যখনই মাসিক স্রাব শুরু হয় তখন তার ব্যথা কমে যায়। এই সিমটমটি যখনই আমরা আসবো, তখন আমরা জিঙ্কাম মেটের কথা চিন্তা করব। যখনই তার স্রাব শুরু হবে তখন ব্যথা কমে যাবে। এবং একটা জিনিস মনে রাখবেন যে জিঙ্কাম মেটের রোগিনী সাধারণত পায়ের উপর পা দিয়ে নাড়াতে থাকে, অর্থাৎ যদি কোনো উঁচু জায়গায় বসে পা দুলাতে থাকে। এই ক্ষেত্রে যখন দেখবো, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু জিঙ্কাম মেট প্রয়োগ করব। একটা জিনিস মনে রাখবেন যে জিঙ্কাম মেটের রোগিনী কিন্তু পা নাড়াতে থাকে সবসময়, এবং অত্যন্ত দুর্বল প্রকৃতির,
এবং তার শরীর এত দুর্বল যে সে কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না। দুর্বলের জন্য সে কোনো রকম কথা তার গলা দিয়ে বেরোয় না, ভয়েস বেরোচ্ছে না, এত দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা জিঙ্কাম মেট প্রয়োগ করব। অর্থাৎ জিঙ্কাম মেটের দুটো সিমটম সবসময় লক্ষ্য রাখবেন। একটি হলো তার পা নাড়াতে থাকা অভ্যাস, বদ অভ্যাস। দ্বিতীয়টি হলো অত্যন্ত দুর্বলতা, এবং এত দুর্বলতা যে সে কথা বলতে পারে না, এত দুর্বল। এবং যখন তার মেন্সটা চালু হবে তখন তার ব্যথাটা নিরাময় হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা জিঙ্কাম মেট প্রয়োগ করতে পারি। সাধারণত জিঙ্কাম মেট যখনই প্রয়োগ করব তখনই দেখবেন অত্যন্ত রেয়ার মেডিসিন, মানে কঠিন মেডিসিন তো, অর্থাৎ এক্ষেত্রে আমরা 30 পাওয়ার যদি দেয় পরপর 3 দিন দিয়ে বন্ধ করতে হবে, পরপর 3 দিন দেওয়ার পর বন্ধ করে আবার শুরু করতে হবে। কিন্তু প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে আমি বলেছি অশ্বগন্ধার প্রয়োগ করলে তার রোগটা অতি সত্ত্বর নিরাময় হবে, এটা মনে রাখবেন। অশ্বগন্ধা কিন্তু মাস্ট। যদি তার অন্য অন্য সিমটম থাকে, যেমন গ্যাস, অম্বল, অজির্ণ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা নাক্স, আমলকি বা রবিনা মাদার যে কোনো একটা প্রয়োগ করতে পারি, অবশ্যই ফল পাবো। সুতরাং গ্যাস, অম্বল, অজির্ণ যখনই আমরা দেখবো এই ধরনের সিমটম আসবে, সেক্ষেত্রে আমরা অশ্বগন্ধা, আমলকি, অশ্বগন্ধা তো থাকবেই, আমলকি, রবিনা বা নাক্স যে সিমটমে আসে সেটি প্রয়োগ করলে কিন্তু আমরা সাকসেসফুল অবশ্যই হবে। সুতরাং ডিসমেনোরিয়া একটা মারাত্মক রোগ। বর্তমানে যে মেয়েদের বা বিবাহিত মেয়েদের এই রোগটি বেশি হচ্ছে, সেক্ষেত্রে আমরা সঠিক মেডিসিনটি আমরা প্রয়োগ করলে অবশ্যই সারবে এবং সাকসেসফুল অবশ্যই হব। সুতরাং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।